এনটিভির নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান RMG পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচারে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। প্রিয় সুধী, দিস প্রোগ্রাম ইজ প্রেজেন্টেড বাই বেস সোর্সিং অ্যান্ড স্পন্সর্ড বাই ডাচ বাংলা ব্যাংক। আমাদের আজকের পর্বে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGME এর সহসভাপতি মিস্টার শহীদুল্লাহ আজিম এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ। Mr. Azim, Brigadier Ali, welcome to our program. বাংলাদেশ রেডিমেড গার্মেন্ট শিল্পের সাম্প্রতিক ইতিহাসে তাজরিন ফ্যাশন, অগ্নিকাণ্ড, রানা প্লাজা দুর্ঘটনা সার শিল্পকে এবং পুরো দেশবাসী এবং পৃথিবীকে নাড়া দিয়েছে। আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই ভবন নিরাপত্তা এবং অগ্নি নিরাপত্তার উপর একটি সচিত্র প্রতিবেদন দেখতে চাই। বর্তমানে তৈরি পোশাক শিল্প খাতে ও রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ৮০-র দশক থেকে শুরু হওয়া এই শিল্পের আজকের অবস্থানে আসতে মালিক, শ্রমিক এবং সরকার প্রত্যেকের ছিল ঐকান্তিক প্রচেষ্টা। এই সফলতার মূল চালিকা শক্তি শ্রমিক হলেও মালিক ও ক্রেতা প্রতিষ্ঠানগুলোর অধিক মুনাফা অর্জনই যেন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। ফলে কিছু উৎপাদক প্রতিষ্ঠান ব্যতিরেকে অধিকাংশ প্রতিষ্ঠানে শ্রমিকদের নিরাপদ স্বাস্থ্য ও নিরাপদ কর্মস্থল তৈরিতে দেখা যায় অবজ্ঞার ছাপ। সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি পোশাক শিল্প কারখানায় মর্মান্তিক কিছু দুর্ঘটনা ঘটে গেছে, যেমন তাজরিন, রানা প্লাজা, যেখানে প্রাণহানি হয়েছে প্রায় ১২০০ জনেরও বেশি শ্রমিকের, যে মৃত্যু কারো কাম্য নয়। জীবিকার জন্য এসে জীবন দেয়া মানুষের জন্য এত বড় ট্র্যাজিক ঘটনা আর কোথাও নেই। আর এতে দেশ বিদেশের সাধারণ মানুষের কাছে বিশ্বের সব দামি ব্র্যান্ড বা ক্রেতা প্রতিষ্ঠান ও উৎপাদক প্রতিষ্ঠানগুলো নৈতিকতার বিষয়ে বড় ধরনের প্রশ্নের মুখোমুখি হয়। ফলে ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়া সহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকার একটি লক্ষ্যে উপনীত হয়, তা হল শ্রমিকদের জীবনের মান উন্নয়ন, তাদের কর্মস্থলকে স্বাস্থ্যকর, অগ্নি নিরাপদ ও নিরাপদ ভবন হিসেবে নিশ্চিত করতে হবে। আর এই লক্ষ্যে বাংলাদেশের পোশাক কারখানার অগ্নি ও ভবন নিরাপত্তার সর্বজনীন মানদণ্ড চিহ্নিতকরণকে আরও ত্বরান্বিত ও বাস্তবায়নের লক্ষ্যে নেওয়া হয় বেশ কিছু উদ্যোগ, অ্যাকর্ড, অ্যালায়েন্স ও ন্যাশনাল অ্যাকশন প্ল্যান। I think is are important steps also, to improve also the sector at the moment. I think there is accord, there is alliance, and I think there are positive steps in the right direction. বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানগুলোকে অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের সহযোগিতায় বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পূর্ণ উদ্যমে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি ও তাদের কর্মী ভাইদের সাহসী ও নিঃস্বার্থ সেবাদানের নজির আমরা ইতোমধ্যেই পেয়েছি তাজরিন, রানা প্লাজা সহ বেশ কিছু প্রতিষ্ঠানে দুর্ঘটনা পরবর্তী কর্মপ্রক্রিয়ার মাধ্যমে। সকল মালিক পক্ষকে, যারা কারখানার মালিক, তাদেরকে শ্রদ্ধার সাথে বলতে চাই বা বিনয়ের সাথে বলতে চাই যে আপনার যে কারখানা তৈরি করছেন বা যে কারখানায় ১০০, ৫০০ বা ১০০০ কর্মী কাজ করে, তাদের নিরাপত্তার জন্য যখন কারখানাটা তৈরি করা হয় বা যে কোনো বিল্ডিং তৈরি করা হয়, তাকে BNBC বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের নিয়মকানুনগুলো ফলো করার জন্য। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবেলা ও এড়াতে এই প্রতিষ্ঠানটি নিজেদের মান উন্নয়ন সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে নানা প্রশিক্ষণ কর্মসূচি এবং অগ্নি নিরাপত্তা বিধানে স্বয়ংসম্পূর্ণ হতে আরও বেশি সচেষ্ট হয়েছে। নেওয়া হয়েছে বেশ কিছু নীতিমালা, বিশেষ করে নতুন কারখানা নির্মাণে তাদের শর্ত মেনে ছাড়পত্র নেয়া এবং পুরনো কারখানাগুলোকে যত দ্রুত সম্ভব অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগী হওয়া। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইতিহাসে সবচেয়ে বড় আমরা প্রজেক্টটা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তের জন্য। সেটা হচ্ছে ১৫৬টি ফায়ার স্টেশন তৈরির যে ৯০০ কোটি টাকার প্রজেক্ট, এটা আমাদের অনুমোদিত হয়ে আমাদের কাছে এসছে এবং এই ফায়ার স্টেশনগুলো হলে ২০১৬ সাল নাগাদ
বাংলাদেশে উপজেলা পর্যন্ত ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের একটা করে স্টেশন, ফায়ার স্টেশন থাকবে। এত সব উদ্যোগ বা কর্মসূচি যাদের জন্যে তাদের নিজেদেরও যে কোনো দুর্ঘটনা এড়ানো ও মোকাবেলায় আরও সচেতন হতে হবে। একজন নিরাপদ শ্রমিক মানেই একটি নিরাপদ পরিবার, একটি নিরাপদ রাষ্ট্র। ব্রিগেডিয়ার জেনারেল আলী, অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছ থেকে আমরা শুনতে চাই যে গার্মেন্ট শিল্পের যে দুর্ঘটনাগুলো ঘটছে এবং এই ব্যাপারে আপনাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, এই বিষয়ে আমাদের দর্শকদের সঙ্গে আপনি শেয়ার করুন। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সরকারের যে কোনো রেস্কিউ এবং অগ্নি নির্বাপন ঘটনার প্রথম সারাদানকারী প্রতিষ্ঠান। যে কোনো দুর্ঘটনায় এবং দুর্যোগে প্রথম তারা রেসপন্স করে। আর গার্মেন্টস ইন্ডাস্ট্রির ব্যাপার যেটা আছে, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সেফটির ব্যাপারে ইম্পর্টেন্স রোল প্লে করে এখানে আমরা দেখেছি যে একটা তাজরিন বা রানা প্লাজা যেটা ইনসিডেন্টগুলো হয়েছে, এখান থেকে আমাদের যে চ্যালেঞ্জগুলো ফেস করেছে, এখানে চ্যালেঞ্জগুলো থেকে অনেক অপরচুনিটি আসছে আমাদের ইমপ্রুভ করার জন্য এখানে। এবং অনেক গার্মেন্টস কিন্তু ইমপ্রুভ করেছে আগে থেকে। এখন অনেকে বলতে পারে যে যেটা হোক, আমাদের ফায়ার সার্ভিস ডিফেন্সের সক্ষমতা আগে থেকে বেড়েছে। এখন এর আগে স্পেকট্রাম গার্মেন্টস 2005 সালে যেটা হয়েছিল, তখন কিন্তু যে ইকুইপমেন্ট ছিল, তারপর রানা প্লাজাতে ঘটনা যেটা হয়েছে, এরপর কিন্তু আমরা অনেক ইকুইপমেন্ট পেয়েছি, যার জন্য কিন্তু রানা প্লাজাকে আমরা ফেস করতে পেরেছি। যদি ইকুইপমেন্টের এখনও প্রয়োজন আছে আরও, কিন্তু রানা প্লাজা যা ছিল ওই ইকুইপমেন্ট দিয়ে আমাদের ক্যাপাসিটি অনেক বেড়েছে আগে। তারপরে নিমতলি ফায়ার ইনসিডেন্ট যখন হয়েছে আমাদের, ওখানে কিছু কেমিক্যাল টেন্ডার আমরা পেয়েছি। তো এইভাবে আমাদের সক্ষমতা বেড়েছে আরও আগের তুলনা, যে কোনো তুলনা থেকে। আর গার্মেন্টসের ব্যাপারে আমি বলতে চাচ্ছি যে আমাদের প্রশিক্ষণ নিয়মিত দিচ্ছে এখানে, এবং তাদের যে আমরা ইন্সপেকশন করেছি আমাদের সরকারিভাবে, কারণ 1500 গার্মেন্টের মতো আমরা ইন্সপেকশন করেছি, মনিটর করেছি। এর মধ্যে এ ক্লাস গার্মেন্ট মনে করি অ্যারাউন্ড 30% এখানে, এবং এগুলোকে এবং ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড যেগুলো আছে। তারপরে মনে করেন যেগুলো আছে কিছু ঝুঁকিপূর্ণ আছে অ্যারাউন্ড 40%-এর মতো। এই 40% শেয়ার এগুলোকে অলরেডি বিজিএম এর সাথে অন্য আমাদের এই মিনিস্ট্রি অফ লেবার, যেটা লেবার সাথে কোঅর্ডিনেট করা হচ্ছে, এবং কিভাবে এগুলোকে রিলোকেট করা যায় খুব তাড়াতাড়ি। সুতরাং আমি মনে করি অবশ্যই এখানে ইমপ্রুভমেন্ট হচ্ছে গ্র্যাজুয়ালি, বাট কিছু সময় প্রয়োজন আছে। আমি মনে করি আমরা খুব একটা ক্রুশিয়াল টাইম আমরা পাস করছি আজকে। এই হয়তো আমরা 1 বছর বা 1 বছরের মধ্যে ইনশাল্লাহ অনেক আরো ইমপ্রুভ হয়ে যাবে মনে করি। মিস্টার আজিম, গার্মেন্ট শিল্পের যে বিল্ডিং সেফটি এবং অগ্নি নিরাপত্তা বিষয় আপনারা কাজ করছেন, লিড দিচ্ছেন, সরকার এবং আপনাদের বায়াররাও এগিয়ে এসছে, এই বিষয়টি আমাদের দর্শকদের সঙ্গে একটু যদি আপনি ব্যাখ্যা করতেন। আপনাকে ধন্যবাদ। প্রথমে বলতে চাই যে আমাদের রানা প্লাজার ভবন ধসের পরে বিজিএমই আমার এই ফায়ার সেফটি এবং বিল্ডিং সেফটি সেলগুলো আমাদের ঢালাওভাবে সাজানো হয়েছে। ইনফ্যাক্ট আগে আমাদের ছিল না, যে ইঞ্জিনিয়ারিং সেল আমাদের ছিলই না। তো আমরা অলমোস্ট 12 জন আমরা বুয়েটে ইঞ্জিনিয়ার নিয়েছি, যেটা ফায়ার সেফটি, ইলেকট্রিক সেফটি, বিল্ডিং সেফটি দেখবে। বিল্ডিং সেফটির ব্যাপারে আমাদের মনিটররা কাজ করছে, অনবরত কাজ করছে। ইতিমধ্যে প্রায় আমরা 1500 ফ্যাক্টরি আমরা মনিটরিং করেছি। তার পাশাপাশি ফায়ার সেফটির জন্য আমরা ট্রেনার নিয়েছি প্রায় 35 জন, যারা সবাই আমাদের ফোর্সের যে অবসরপ্রাপ্ত কর্মকর্তা যারা ছিলেন, অভিজ্ঞ এবং সেটাকে আরও অভিজ্ঞতা বাড়িয়েছেন ফায়ার সার্ভিস। ওনাদের আমরা কৃতজ্ঞতা জানাই, কেননা আমাদের সেই 35 জন আমাদের ট্রেনারদের ওনারা আবার ট্রেনিং করিয়েছেন। এখন তারা, আমি বলতে পারি যে আমাদের ক্র্যাশ প্রোগ্রাম আছে, আমাদের 3600 ফ্যাক্টরিকে আমরা ফায়ারে ট্রেনিং দেওয়া হবে। প্রায় 3600 ফ্যাক্টরি 10 জন করে যদি 36,000কে দিতে হবে। ইতিমধ্যে আমরা 17,000 লোককে ট্রেনিংটা দিয়েছি। এটা কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকবে। আর বিল্ডিং সেফটির ব্যাপারে আমি আপনাকে বলি, আমাদের ইঞ্জিনিয়ারগুলো অনবরত কাজ করছে। আপনি জানেন যে রানা প্লাজার পরে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ইউরোপিয়ান অ্যাকর্ড, নর্থ আমেরিকান অ্যালায়েন্স সবাই কাজ করছে। পাশাপাশি আমাদের ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তারও কাজ করছে। এবং আমাদের সবারই একটা লক্ষ্য হলো যে শ্রমিকদের নিরাপত্তা, কর্মপরিবেশের নিরাপত্তা। এই জন্য আমরা সবাই কাজ করছি। কাজটা খুব পজিটিভ এগুচ্ছে, এবং আমি বলতে পারি যে ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকা মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করেছেন। আপনার কাছে জানতে চাই যে বিল্ডিং সেফটির ব্যাপারে আপনারা স্পেসিফিক্যালি কি দেখতে চাচ্ছেন, কোন কোন বিষয়কে আপনারা হাইলাইট করছেন? বিল্ডিং সেফটির ব্যাপারে প্রথমে আমরা দেখি যেটা সয়েল টেস্ট রিপোর্ট এবং স্ট্রাকচারাল ডিজাইন, যেটার সঙ্গে বিল্ডিং এ ইনবিল্ড সমন্বয় আছে কিনা। আমি আগে দেখা যেত, আগে একটা স্ট্রাকচারাল ডিজাইন যে কেউ একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সই করে দিত, অথচ বিল্ডিং এর সঙ্গে কোনো সামঞ্জস্যই নেই। আর আপনি জানেন আমাদের দেশে বিএনপিসি কোডটা ইনফ্যাক্ট 2008 থেকেই লঞ্চিং হয়েছে, কিন্তু আমাদের বিল্ডিংগুলো হয়েছে
80-এর দশকে 90-এর দশকে। ওগুলো বিল্ডিং ম্যাক্সিমামই বিল্ডিং কোড মানা হয়নি, কেন তখন আমাদের বিল্ডিং কোডই ছিল না। তো সেগুলোকে তার মানে এই না যে রাতারাতি বিল্ডিংগুলো ফেলে দিতে হবে। বিল্ডিংগুলো আমরা স্ট্রেন্থিং করতে পারি, রেট্রোফিটিং করতে পারি, আবার কর্ম উপযোগী করতে পারি। এই হিসাবে আমাদের সমস্ত মন্ত্রণালয়, আমি বলবো শ্রম মন্ত্রণালয়, আমাদের পূর্ত মন্ত্রণালয় সবাই একযোগে কাজ করছে। ফায়ার সার্ভিস বিরাট একটা ভূমিকা রাখছে। আমার সম্মিলিতভাবে সবাই আমরা কাজ করছি। আমরা কি আর রানা প্লাজার পুনরাবৃত্তি দেখতে চাই না। ধন্যবাদ। আমাদের এই পর্যায়ে আমাদের একটি ছোট্ট বিরতিতে যেতে হবে। দর্শক, আমরা একটা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন প্লিজ। বিরতি পর আবার সবাইকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম মিস্টার আজিম এবং ব্রিগেডিয়ার জেনারেল আলীর সাথে। মিস্টার আজিম, ওয়ার্ক প্লেস সেফটি এবং ওয়ার্কার্স রাইট ওতপ্রোতভাবে জড়িত একটি আরেকটির সাথে। গার্মেন্টস শিল্প কীভাবে এই বিষয়ে কাজ করছে? আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রায় 825টা ফ্যাক্টরি অ্যাকর্ড অ্যালায়েন্স ইন্সপেকশন করেছে। তার মধ্যে 6টি বিল্ডিংয়ে, ঝুঁকিপূর্ণ 6টি বিল্ডিংয়ে প্রায় আমাদের 22টা ফ্যাক্টরি ছিল। সেই 22টা ফ্যাক্টরিকে আপাতত রেমিডিয়েশন প্ল্যানের জন্য প্রোডাকশন বন্ধ করা হয়েছে। কিন্তু ফ্যাক্টরি কি বন্ধ হয়ে গেছে? উৎপাদন বন্ধ আছে, 22টা ফ্যাক্টরি উৎপাদন বন্ধ আছে, যেখানে আমাদের প্রায় 18,000 শ্রমিক সম্পৃক্ত। তার মানে কি শ্রমিক ছাঁটাই হচ্ছে? ছাঁটাই আমি বলবো না, কিছু কিছু ফ্যাক্টরি দেখা যায়। আমরা চাচ্ছি কি শ্রমিকদের এই যে রেমিডিয়েশন টাইমে প্রতি মাসে তাদেরকে রেখে বেতনটা দেওয়ার জন্য। কিন্তু এখানে দেখা যায় কিছু কিছু শ্রমিক ইউনিয়নের নেতারা তাদের বিপদগামী করছে, তাদের বলছে না একবারে টাকা পয়সা নিয়ে আসো। এতে আমার মনে হয় এটা শ্রমিকদের জন্য ভালো না, কেননা তার চাকরিটা হারালে কিন্তু চাকরি আর পাবে না। তো এখানে দেখা যায় প্রায় 18,000 শ্রমিক এখন কাজের বাইরে আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে অ্যাকর্ডে কিছু ফ্যাক্টরি যেগুলো বন্ধ করা হয়েছে, সেখানে আমরা অ্যালায়েন্স থেকে একটু পজিটিভ রেসপন্স পাচ্ছি যে ফ্যাক্টরি যখন বন্ধ হয় 1 মাসের বেতন অ্যালায়েন্স দিবে, 1 মাসের বেতন সেই ফ্যাক্টরি মালিক দিবে। চিটাগাংয়ে 2-3টা ফ্যাক্টরি এরকম অ্যালায়েন্স ফ্যাক্টরি বন্ধ হয়েছে। ঢাকায় অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়েছে যেগুলো অ্যাকর্ডের নিয়ন্ত্রণাধীন। সেই অ্যাকর্ডের ফ্যাক্টরিগুলো দেখা গেছে যদি অ্যাকর্ড সবসময় বলে তার শ্রমিকের পক্ষে কাজ করে, এবং স্টিয়ারিং কমিটিতে কিন্তু বিজেপি কোনো মালিক পক্ষের লোক নেই, শুধু শ্রমিক পক্ষের লোকই আছে। কিন্তু বাস্তবতার সঙ্গে দেখা যাচ্ছে সেই শ্রমিকদের রাতারাতি যখন বন্ধ করে দেওয়া ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়, পরের দিন কিন্তু অ্যাকর্ড অ্যালায়েন্স বা ইন্ডাস্ট্রিয়াল কাউকে আর পাওয়া যায় না, মালিকের কাছেই সমস্ত দায় দায়িত্ব বর্তায়। তো মালিককে সেই 3 মাসের বেতন যদি একবার দিতে হয় চাপের মুখে, মালিকে কিন্তু কেউই প্রস্তুত না আমাদের 3 মাসের বেতন অগ্রিম দেওয়ার জন্য। আমরা কি করি, আমরা 10 তারিখের ভিতরে বেতনটা দিই এবং 11 তারিখে চিন্তা করি সামনের মাসের বেতনটা কীভাবে জোগাড় করতে হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তখন দেখা যায় অনেকগুলো এলসি আসে, ব্যাগের সঙ্গে আমার এক্সপোর্ট হয়, এক্সপোর্ট ডকুমেন্টগুলো বিদেশ থেকে টাকা পয়সা আসে, সে আমরা একত্রিত করে আবার বেতনটা দিই। তো যদি মালিকের জোর জবরদস্তি দিয়ে জোর করে টাকাটা নিয়ে হয় 3 মাসে এখনই দিতে হবে, আলটিমেটলি কিন্তু ফ্যাক্টরি কিন্তু বসে যাবে। আমরা চাচ্ছি যে এটা অ্যাকর্ড অ্যালায়েন্সে তাদের একটা দায়িত্ব আছে, বায়ারদের একটা দায়িত্ব আছে, অবশ্যই আমাদের মালিকদের দায়িত্ব আছে। এই শ্রমিকদের শ্রমিকগুলো ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে তাকে তাড়াতাড়ি আবার রেমিডিয়েশন করে বা রিলোকেট করে আবার চালু করা বন্দোবস্ত করা, শ্রমিকদের অ্যাটলিস্ট তারা যেমন চাকরিটা বহাল থাকে। এখন শুধু জীবন না, জীবিকার নিরাপত্তাও দরকার। অবশ্যই জীবনের নিরাপত্তা আগে, ফ্যাক্টরিগুলো শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে, পাশাপাশি তার জীবিকা জীবন ঠিক থাকে। আমি জীবন নিরাপত্তা দিতে গেলে জীবিকা বন্ধ করে দিলাম, সেটা কিন্তু ঠিক হবে না, দুইটা সমান তালে চলতে হবে। ধন্যবাদ মিস্টার আজিম। ব্রিগেডিয়ার জেনারেল আলী, অগ্নি সমস্যা নিরাপত্তা উত্তরণে আমরা কি পদক্ষেপ নেওয়া উচিত আপনি মনে করেন, এই গার্মেন্টস শিল্পে যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে? ধন্যবাদ। আমি প্রথমে যেটা কনসেন্ট্রেট করবো বেসিক্যালি আরএমজি সেক্টরের উপরে। এখানে যেটা বলি, আমরা এখানে বিজিএম এর সাথে খুব নিবিড়ভাবে আমাদের কতগুলো প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। পার্টিকুলারলি আমরা বলবো কিছু বিজিএম এর ট্রেন কিছু যারা এখন যারা ইন্সপেক্টর যারা ট্রট যেটাকে বলা হয়, ট্রেনার ওভাবে আমরা ডেভেলপ করেছি অ্যাটলিস্ট, এবং আরও কিছু করবো আমরা। রিসেন্ট ক্র্যাশ প্রোগ্রাম চলছে আমাদের। তারপরে আরেকটা যেটা বলবো, আমরা এখানে নর্মালি আমরা যারা ফ্যাক্টরি ওনার যারা আছে, নর্মাল ফ্যাক্টরিকে আমাদের আগে যেটা ট্রেনিং ছিল এখন ওদেরকে প্রায় 3 গুণ বাড়িয়ে দিয়েছি আমরা। এখন আগে যে প্যাকেজ একটা প্রোগ্রাম ছিল 3 days, আমরা যেহেতু ট্রেনিংটা ইজ এ কন্টিনিউয়াস প্রসেস এবং ট্রেনিং গিভ দ্য মোর কনফিডেন্স, এটার জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি যে আরও কীভাবে বাড়ানো। আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের ঢাকার এবং বাংলাদেশের সব জায়গা থেকে আমরা আরও আমাদের নিজস্ব ইনস্ট্রাক্টর নিয়ে আসছি এবং জরুরি ভিত্তিতে
কারণ ট্রেনিংটা বাড়ানোর জন্য 25% ওয়ার্কার্স কিন্তু এই ফায়ার ফাইটিং ট্রেনিং থাকতে হবে, এটা করেছে আর কি। মিনওয়াইল আমার বিজিএম এর সাথে একটা বলেছি যে আমাদের আপনার ডেডিকেটেড টিম তারা রেডি করেছে অলরেডি, প্রত্যেকটা ফ্যাক্টরিতে ডেডিকেটেড ফায়ার ফাইটিং টিম থাকতে হবে। কারণ যখনই আগুন লাগে না কেন, আগুন কিন্তু ছোট সোর্স থেকে কিন্তু আগুনগুলো লাগছে কিন্তু, এবং তারপরে আছে ভলিউমটা অনেক বড় হয়ে যদি আমরা ঠিক মতো অ্যাড্রেস না করতে পারি। এই মুহূর্তে কিন্তু একজন প্রত্যেকটা ফ্যাক্টরিতে ফায়ার রেসপন্সিবল অফিসার থাকবে বা ফায়ার মার্শাল যাই বলুক আমরা এখানে, তার আন্ডারে টিম থাকবে, এবং তারাই কিন্তু আমাদের সাথে নরমালি কিন্তু কোঅর্ডিনেট করে মহড়া করতেছে। এবং যখন ফায়ার লাগে হি ইজ দ্য মেইন বস অফ দ্য, তখন কিন্তু তো এমডি তার কথা শুনতে হবে অবশ্যই। কারণ দেখা যাচ্ছে যে যখন আমাদের কয়েকটা কিছুদিন আগে হয়েছিল একটা ইনসিডেন্ট গত বছরই আর কি, যেটা তুনহাই গার্মেন্টসে মনে করেন, তখন এখন হয়তো টপ ম্যানেজমেন্ট কিন্তু জানা ছিল না কিন্তু ফায়ার কিভাবে এভাকুয়েশন হতে হবে, কি কি ড্রিল, কিন্তু যার জন্য কিন্তু তারা কিন্তু একটা খুব একটা দুঃখজনক ঘটনা বিজিএম একজন ডিরেক্টর মারা গেছেন। তো এই ব্যাপারে কিন্তু আমরা যদি ট্রেনিং দিই, মহড়া দিই, তাহলে দেখা যাবে কিন্তু আমাদের এই যেটা আছে নর্মালি ফায়ারের ঝুঁকিগুলো যেভাবে অনেক ড্যামেজ যে হচ্ছে অনেক কমে যাবে আশা করি। এর মধ্যে আমরা আরও কিছু নিয়েছি, আমরা নেটওয়ার্কিং করে দিয়েছি, কারণ অনেক সময় পানির সোর্স পাওয়া যায় না। আমরা বলেছি বিজিএমএ কে আপনাদের যে কাছাকাছি যেগুলো ফ্যাক্টরি যেগুলো আছে তাদের সাথে অনেক সময় পানির শর্টেজ হয়ে যাবে, কারণ আমাদের যেখানে অনেক যে আনপ্ল্যান্ড হইতে ফ্যাক্টরি ডেভেলপ করেছে, বাট আমরা যদি একটা নেটওয়ার্কিং করি, একটা যদি পানি কমে যাচ্ছে আমরা অন্য ফ্যাক্টরিতে নিয়ে আসলাম যখন আগুন লাগছে, এইভাবে কিভাবে আমরা আরো আমাদের এই পানির সোর্সটা বাড়ানো যায়, এরিয়া ওয়াইজ কনসেন্ট্রেট করছেন। আমরা অলরেডি বিজিএম কে বলেছি যে আপনি নিজস্ব একটা 2-3টা ফ্যাক্টরি মিলে একটা ফায়ার টেন্ডারও রাখতে পারে আমাদের, সো দ্যাট আমরা ইমিডিয়েটলি ফায়ার ফাইটিং করতে পারি এগুলোকে। আর আমাদের যেটা সমস্যা হয়েছে ঢাকাতে যে ট্রাফিক প্রবলেম, আমাদের বর্তমানে গার্মেন্টস সেক্টর যেগুলো যে আছে ঢাকার আশেপাশে, এখানে কিন্তু ফায়ার স্টেশনগুলো নেই আমাদের। ঢাকা কিন্তু এক্সপ্যান্ড হয়েছে কিন্তু হরিজন্টালি ভার্টিক্যালি, এবং আশেপাশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ফায়ার স্টেশনগুলো হয় না। আমরা অলরেডি গভর্নমেন্টকে প্রপোজাল দিয়েছি অ্যাটলিস্ট ঢাকাতে এই নারায়ণগঞ্জ এবং আশেপাশে যেগুলো আছে গার্মেন্টস অধ্যুষিত এলাকায় আমরা বলছি 60টা ফায়ার স্টেশন করতে হবে। এই ব্যাপারে এখনো বলতে পারি যারা কোনো গার্মেন্টস মালিকদের যারা আছে বিজেপিকে বলবো যে কোনো ব্যাপারে হোক, কারণ আমরা চাই গার্মেন্টস শিল্প আমাদের অর্থনীতির কিন্তু প্রথম মেরুদণ্ড, এবং এখানে অনেক এমপ্লয়মেন্ট আছে, এখানে আমাদের অনেক সম্ভাবনা আছে, এবং সম্ভাবনাকে কিভাবে কাজে লাগাতে হবে, এবং এই জন্য একটা সম্মিলিত উদ্যোগের প্রয়োজন আছে, যেটা যে কোনো একটা মিনিস্ট্রিকে নিতে হবে। আমরা সব সময় সম্মিলিতভাবে কাজ করছি, এখানে বিজিএমএ কাজ করছে, অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, কিভাবে তাড়াতাড়ি আমরা সার্ভিস দিতে পারি, এবং এই কোনো অবস্থায় যেন ফ্যাক্টরিগুলো না বন্ধ হয়। আমরা অলরেডি কিছু কিছু জায়গায় আছে জানে ফ্যাক্টরিতে লাইসেন্সগুলো রিনিউ করতে হচ্ছে আমাদের, বাট আমরা কিছু শর্ত দিচ্ছি যে টাইম বার দিচ্ছি, 3 মান্থস ডেভেলপ করতে। এভাবে আমরা কিছু প্রেশারে রেখেছি, কারণ অনেকাংশে বিজিএমএ অনেক সময় আমার উপর ক্ষুব্ধ থাকে অনেকে ব্যাপারে, বাট আমি বলবো যে আমরা কোনো অবস্থা থেকে ফায়ার সেফটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে, আর সময় দেওয়া হচ্ছে, কারণ একটা ফ্যাক্টরি কোনো অবস্থায় না বন্ধ হয় আপনারা ইমপ্রুভ করেন। তো আমার সবসময় আমার অনুরোধ থাকবে এই ফায়ার সেফটির ব্যাপারে অবশ্যই প্রায়োরিটি দিয়ে এগুলোকে ইমপ্রুভ করতে হবে, তবে কিন্তু আমাদের একটা এই থ্রাস্ট সেক্টরকে অবশ্যই আমরা ক্রাইসিসগুলো আমরা ম্যানেজ করতে পারবো আমি মনে করি। ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল আলী। আমাদের এই পর্যায়ে একটি বিরতিতে যেতে হবে। দর্শক, আমরা আবার একটি সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন প্লিজ। বিরতির পর আবার সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। মিস্টার আজিম, আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এই বিষয় নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে, এবং ব্রিগেডিয়ার জেনারেল আলীও বলছিলেন যে এই ব্যাপারে একটা সমন্বয়ের ব্যাপার। আপনি এই ব্যাপারটি আমাদেরকে একটু ব্যাখ্যা করুন। এটা অবশ্যই একটা সমন্বয় করতে হবে, কেননা এটা ইজ নো মোর মাই পার্সোনাল ইন্ডাস্ট্রি। এখন আমাদের 44 লক্ষ শ্রমিক যেখানে জড়িত, যেখানে আমাদের এক্সপোর্টের প্রায় সিংহভাগ 80% এখান থেকে আসে, সেখানে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকার, শ্রমিক, ফায়ার সার্ভিস, বিজিএমই, আমাদের স্টেক হোল্ডার যারা আছে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আরেকটা ব্যাপার হলো বিল্ডিং কোডের ব্যাপারে যেটা আপনি বললেন, এখানে আমরা কিন্তু একেবারে জিরো টলারেন্স। আপনি জানেন যে অ্যাকর্ড অ্যালায়েন্স যে ফ্যাক্টরিগুলো 22টা ফ্যাক্টরি বন্ধ করেছে, আমাদের বোর্ডে 3 জন ডিরেক্টরের ফ্যাক্টরি এখানে আছে, এখানে আমাদের কোনো কারো কোনো ছাড় দিইনি। এবং এটা আমরা জানি, কেন আমরা কেউ রানা প্লাজা চাই না। একবার রানা প্লাজা হবে, আমরা আরএনজি সেক্টর পরের কথা, আমাদের দেশ এটা বহন করতে পারবে না, এটা বিরাট একটা ক্ষতি হয়ে যাবে আমাদের দেশের জন্য, চিরকালের জন্য। সুতরাং এই ব্যাপারে আমরা খুবই কনসার্ন। এবং বিএনবিসি কো যেটা বললেন, এটা ইনফ্যাক্ট 2008 সালে এটা লঞ্চিং হয়, এবং এটা সুফল পেতে হলে আমাদের আরও সময় নিতে হবে। অবশ্যই এটা সুফল আসবে। এখন যেগুলো ফ্যাক্টরিগুলো আমরা বিজিএমই মেম্বারশিপ দেয়,
একে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে না কিন্তু কোনো একটা মেম্বারশিপ দিই না। স্ট্রাকচারালি সাউন্ড, ফায়ারগতভাবে তাকে সাউন্ড থাকতে হবে, ইলেকট্রিক্যালি সাউন্ড থাকতে হবে। আমরা যখন চিন্তা ভাবনা করব, এবং একটা ফ্যাক্টরিতে শেয়ার বিল্ডিং হলে আমরা কিন্তু দিই না, কেননা শেয়ার বিল্ডিংয়ে দিলে দেখা যাবে বায়ার যখন ওয়ার্ডে দেয় না, এটা আমাদের কাছে আবার বোঝা হয়ে দাঁড়িয়ে যাবে। সুতরাং আমরা দিচ্ছি এখন পারপাসলি মেড ফ্যাক্টরি যারা আছে, একবার তাদেরকে আমরা মেম্বার দিচ্ছি, যেন ভবিষ্যতে এ নিয়ে আমাদের কারোর প্রবলেম সম্মুখীন না হতে হয়। ধন্যবাদ মিস্টার আজিম। ব্রিগেডিয়ার জেনারেল আলী, গার্মেন্টস শিল্প সহ সকল শিল্পের ক্ষেত্রে যে অগ্নি ঝুঁকিগুলো রয়েছে, এগুলো কমানোর জন্য আপনার সুপারিশ, আপনি কি অ্যাডভাইস করেন? আগুনের সূত্রপাত যেটা হয় কিন্তু খুব ছোট একটা ইনসিডেন্ট থেকে আগুনগুলো হয় কিন্তু এখানে আমরা দেখেছি যে কজ অফ অ্যাক্সিডেন্ট যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে গার্মেন্টসের ক্ষেত্রে 70 to 75% দেখা যাচ্ছে যে কিন্তু ইলেকট্রিক্যাল ফল্ট থেকে হচ্ছে দেখা যাচ্ছে। তো এখানে আমি বলবো যে অবশ্যই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসগুলো যে লোড ক্যালকুলেশন যেগুলো আছে, প্লাস মনে করেন স্ট্যান্ডার্ড ইলেকট্রিক্যাল ফিটিংগুলো, এগুলোকে অবশ্যই জোর দিতে হবে। তারপরও যেটা আছে এখন আমাদের আরেকটা অ্যাডভাইস থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার জন্য, কারণ অনেক সময় কিন্তু দেখা যায় এখন তো অনেক ইমপ্রুভ হয়েছে, আগে টাইম মতো কিন্তু খবর দিত না আর কি। তো ওইভাবে আমাদের সাথে অবশ্যই আরো অত্যাধুনিক ওয়্যারলেস বেস সম্বন্ধে আমরা সমন্বয় করা যায় কিভাবে এরিয়া ভিত্তিক। অলরেডি ফ্যাক্টরি ইন্সপেক্টরদের সাথে আমাদের কিছু মহড়া হচ্ছে। অবশ্যই ফায়ার বিএনবিসিকে ফলো করতে হবে, নতুন আমার বিল্ডিং হোক অথবা ইন্ডাস্ট্রি হোক ফলো করতে। এখানে কিন্তু ফায়ার রুল, সেফটি রুল সব কিন্তু বলা আছে কিন্তু আমাদের। যে সমস্ত এক্সিস্টিং ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট থাকে এগুলো কি সচল আছে কিনা, যেগুলো পাম্প ঠিক মতো কাজ করছে কিনা, এগুলো রেগুলার কিন্তু ইন্সপেকশন করতে হবে। এগুলো পানির যেটা স্টোরেজ থাকতে হবে, স্টোরেজ ফ্যাসিলিটি গুলো রাখতে হবে আমাদের, এবং বিল্ডিং এর চারপাশে স্পেস থাকা দরকার। অনেক সময় ইন্ডাস্ট্রিগুলো এমন বা জায়গা হয়েছে কিন্তু হয়তো একটা ভেহিকেল গাড়িটা পাস করতে পারে না। হয়তো আমরা যে কোনো এখন যদি বড় কোথাও আগুন লাগে, আমরা তখন একটা গাড়ির সাথে আমরা আরো অন্যগুলো ইউনিটগুলো পাঠাই। সো দ্যাট দেখা যাচ্ছে যে পানির সমস্যাগুলো একটা থেকে আরেকটা নেটওয়ার্কিং করে পানি দিচ্ছে, কিন্তু ওই গাড়িটা কিন্তু আবার ব্যাক করতে পারছে না তখন, কারণ এখানে আবার ম্যানেজমেন্ট স্পেস নাই। এই সমস্যাগুলো হয় এখানে। আরেকটা আমি বলবো যেটা হচ্ছে এখানে এই হাই রাইজ বিল্ডিং যদি যেখানে থাকে গার্মেন্টসগুলোকে ম্যাক্সিমাম আমাদের ওখানে এভাকুয়েশন ড্রিল থাকতে হবে, ওখানে প্যাসেজ থাকতে হবে যেন মানুষ কুইকলি নামতে পারে। এক্সিস্টিং ইলেকট্রিক্যাল ফিটিংস এগুলো অবশ্যই ইমপ্রুভ করতে হবে। এবং ইমপ্রুভমেন্ট আমাদের দেখা যাচ্ছে যে ইলেকট্রিক্যাল ফল্ট থেকে যে আগুনগুলো লাগছে এগুলো ইন্সপেকশন রাখতে হবে অবশ্যই। এখন বর্তমান যেটা আছে এই ন্যাশনাল ট্রাইপড অ্যাকশনের মাধ্যমে ইলেকট্রিক্যাল সেফটি দেখা হচ্ছে। আর একটা জিনিস আমরা ফেস করি, যেটা আজিম ভাই উনি আমার সাথে একমত হবেন, যে এখন কিন্তু অনেক ফায়ার গার্মেন্টস কেমিক্যাল ইউজ করা হয়, কিন্তু এই কেমিক্যালগুলো কিন্তু খুব কেয়ারফুল প্রিজার্ভ করতে হবে। আমরা দেখেছি যে এগুলোর জন্য আলাদা ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট রাখতে দরকার হলে ফোম টেন্ডার রাখতে হবে আমাদের জন্য, ছোট করে ফোমের, কারণ এগুলো ফোম দিয়ে ফাইট করতে হয়। আবার অনেক সময় এগুলো ফায়ার রেটিং ওয়াল দিয়ে সেপারেট করতে হবে অনেক সময়। মেইন গার্মেন্টস থেকে দরকার আলাদা থাকতে হবে, যদি আগুন লেগেও যায় তাদের আগুন যেন বড় করে যেন অন্য জায়গায় যেন না লাগতে পারে। এই ব্যাপারে আমি আলী ভাইকে একটু সাপ্লিমেন্ট করি যে আপনার ইলেকট্রিকের সমস্যা দিয়ে ফায়ার ফার্স্টে মেইনলি উদ্ভূত হয়। এখানে দেখতে হবে যে আমাদের বিএসটিআই কিন্তু আরো স্ট্রং হতে হবে। আপনি যখন ক্যাবেল কিনতে যাবেন, আমার ক্যাবেল মার্কেট মূলত নবাবপুর, আপনি জিজ্ঞেস করবে যে প্যারাডাইস ক্যাবেল কিনবেন বা বিবিএস ক্যাবেল কিনবেন, আপনি জিজ্ঞেস করবে আপনি স্যার কোনটা নেবেন, 1 নম্বরটা নেবেন না 2 নম্বরটা নেবেন। তো আমাদের লোকজন কিন্তু কনফিউজ হয়ে যায়, কিন্তু ক্যাবেল কিনতে নিশ্চয়ই কোনো মালিক যায় না, অফিসে কর্মচারী যাবে, স্টাফ যাবে। তখন বিএসটিআই যদি এখানে শক্তিশালী না হয়, আমরা কিন্তু এসে আগুন নিয়ন্ত্রণ করতে পারবো। 1 নম্বর মানে 1 নম্বরই আমাদের পাওয়া উচিত। ওখানে আমাদের ক্যাবেল 1 নম্বরই পাইতে হবে, এখানে ডুপ্লিকেশন করে চলবে না। আর দ্বিতীয় ব্যাপার হলো উনি যেটা বললেন যে হ্যাঁ আমি ওনার সঙ্গে জেনারেল আলীর সঙ্গে একমত, যে অনেকগুলো জায়গায় দেখা যায় আপনি যেটা প্রশ্ন করলেন গাড়িটা ঠিক মতো পৌঁছায় না। অবশ্যই কিছু ফ্যাক্টরি যেগুলো আছে ফায়ার ব্রিগেড গাড়ি পৌঁছাতে পারে না। এই জন্য আমাদের শ্রম মন্ত্রণালয়ের একটা যৌথ সভা ছিল, অ্যাকর্ড অ্যালায়েন্স, আইএলও, ফায়ার ব্রিগেড, বিজিএমই, বিকেএমই আমরা একসঙ্গে বসেছিলাম। কোনো ফ্যাক্টরিকে এই লাইসেন্স আর নতুন মেম্বারশিপ দেওয়া হচ্ছে না আনলেস আনটিল আমরা ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স পাই। কিন্তু এসব ব্যাপারে আমরা আসলে শুধু খুবই কনসার্ন, এবং ফায়ার সার্ভিস আমরা বুয়েট সবাই কাজ করছি, শ্রম মন্ত্রণালয় সবাই একসঙ্গে এক জায়গায় আমরা কাজ করছি, যেমন আমরা এই কোনো ইনসিডেন্ট যে পুনরাবৃত্তি না ঘটে। আমরা অনেক চ্যালেঞ্জের মাঝেও কিন্তু গার্মেন্ট শিল্প এগিয়ে যাচ্ছে, আমাদের বিভিন্ন স্টেক হোল্ডাররা কাজ করছে এবং আমরা এগিয়ে যাচ্ছি। আপনি ভবিষ্যৎ কিভাবে দেখছেন? বিল্ডিং সেফটি, ফায়ার হ্যাজার্ড নিয়ে আমরা কাজ করছি, কিন্তু ভবিষ্যৎটা আপনি কিভাবে দেখছেন? আমি আপনাকে বলি, অ্যাকর্ড অ্যালায়েন্স ন্যাশনাল অ্যাকশন প্ল্যান যারা এই বছরের শেষে মনিটরিং শেষ করবে সমস্ত ফ্যাক্টরি, মনিটরিং শেষ করে আমরা জানতে পারবো কতগুলো ফ্যাক্টরি ঝুঁকিপূর্ণ আছে, কতগুলো ফ্যাক্টরি রিলোকেট করতে হবে, কতগুলো ফ্যাক্টরি রিমিডিয়েশন করতে হবে। আমার মনে হয় এই সেই মনিটরিং এর পরে আমাদের আরএমজি সেক্টরটা একটা ক্লিন হয়ে যাবে।
তো আমরা গর্বভরে বলতে পারবো যে না, আমাদের ফ্যাক্টরিতে তোমরা আসো, যে কোনো ফ্যাক্টরি পরিদর্শন করো, আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি শ্রমিকদের নিরাপত্তা আছে, কর্মপরিবেশ আছে, তোমরা আমাদেরকে অর্ডার দাও। এবং আমরা দেখবেন যে ম্যাকেজি রিপোর্ট অনুযায়ী 2020 সালে আমরা $45 বিলিয়ন এক্সপোর্ট করতে পারবো, একটা মধ্যে আয়ের দেশ পরিণত হব। আমার তো আশা মনে হয় 2018 সনে সেটা সম্ভব, যদি আমরা সরকার, শ্রমিক, ওনাদের যে ডিপার্টমেন্টগুলো আছে আমরা একসঙ্গে কাজ করি। এটা অবশ্যই সম্ভব, 2018 সালের ভিতরে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল আলী, আপনার কনক্লুডিং কমেন্টস। জি, আমি বলবো আমাদের একটা ভালো অপরচুনিটি আসছে আমরা, এবং এই অপরচুনিটি কাজে লাগাতে হবে এবং বুঝতে হবে দিস ইজ দ্য অপরচুনিটি। এই অপরচুনিটি আমি মনে করি যে একটা সকল স্টেক হোল্ডার মিলে আমরা যদি কাজ করি, আমাদের বলবো এই আই ডোন্ট ফাইন্ড দ্যাট বাংলাদেশের কিন্তু যে অবস্থা, দু একটা ইনসিডেন্ট হয়েছে, এই ইনসিডেন্ট থেকে কিন্তু অনেক লেসন আমরা নিয়েছি, এবং এই লেসনগুলো নিয়েই কিন্তু আমরা কাজে লাগাচ্ছি। এখানে সরকারের সদিচ্ছা অবশ্যই রয়েছে এখানে, এবং এখানে সকল স্টেক হোল্ডারের কিন্তু আন্তরিকতা আছে আমি মনে করি। এবং ফায়ার সার্ভিস থেকে বলতে পারি আমাদের এদের যারা এখানে যে উদ্ধার কর্মী এবং ফায়ার সার্ভিস প্রত্যেকটা কিন্তু তারা দৃঢ় মনে প্রত্যয় ব্যক্ত করছে, ডেডিকেটেড, এবং তারা তাদের সার্ভিস দিবে এবং এই সেক্টরকে আরো উন্নত করার জন্য তাদের এবং জীবন দিয়ে তারা তাদের চেষ্টা করে সার্ভিস দেওয়ার জন্য। ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ, মিস্টার শহীদুল্লাহ আজিম এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। আপনারা যারা এই পর্বটি আবার দেখতে চান কিংবা আমাদের আগের পর্বগুলো, দয়া করে লক্ষ্য করুন www.bestsourcing.page। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য।